আমরা যখন ছোট ছিলাম, খুব ছোট, যখন লিখতে পড়তে কিছুই শিখিনি, তখন মা ঠাকুমার কোলে বসে রূপকথা শুনতে নিশ্চয়ই খুব ভালোবাসতাম। এখন আমরা বড় হয়েছি, তবু সেই প্রিয় রূপকথার ভদ্র ও নির্ভয় আর হাসি খুশি সব বন্ধু নায়কদের সঙ্গে যোগ হয়তো একেবারে হারিয়ে ফেলিনি। বইয়ের পাতায়, ছবির পর্দায় বা রঙ্গমঞ্চে প্রায়শই তাদের সঙ্গে দেখা হয়ে যায়। আমরা যত বড় হয়েছি, জানতে পেরেছি প্রত্যেক জাতির নিজস্ব রূপকথা আছে। বিভিন্ন দেশের রূপকথার মধ্যে যেমন মিল অনেক, তেমনি তফাতও প্রচুর। ভারতীয়, ইংরেজি, রুশি, জার্মান, ফরাসি, চীনে রূপকথার পার্থক্য খুব সহজেই ধরা যায়, কেননা সাধারণ লোকের জীবনযাত্রা, প্রাকৃতিক পরিবেশ এবং যে দেশে গল্পগুলি জন্মলাভ করে পুরুষানুক্রমে হাত বদলের ফলে বর্তমান আকৃতি লাভ করেছে, রূপকথায় সেই সব কিছুর সুস্পষ্ট ছাপ থেকে যায়। রুশ দেশের লোকেরা অসংখ্য গাথা, নীতিকথা, সূক্ষ্ম হেয়ালি আর চমৎকার চমৎকার রূপকথা রচনা করেছে। এসব কাহিনী পড়তে পড়তে দেখা যায়, যারা কাহিনী বলছে তাদের কেউ থাকে দুরন্ত নদীর পাড়ে, কেউ বা বিস্তীর্ণ স্টেপ অঞ্চলে, কারো বাস সুউচ্চ পাহাড়ে, কারো বা ভীষণ গহন বনে। এইসব কাহিনীর বেশিরভাগই যখন প্রথম বলা হয়েছিল, তারপর বহু শতাব্দী পার হয়ে গেছে। যারা কাহিনী বলেছে তাদের পছন্দ মতো তারা নিজের ইচ্ছে অনুসারে এদিক ওদিক বাড়িয়ে নতুন কিছু যোগ করে নতুন রূপ দিয়েছে। কাহিনীগুলি যত পুরনো হয়েছে ততই বেশি মনোগ্রাহী হয়েছে, আর তাদের শিল্পগুণও ততটাই বেড়েছে। শত শত বছর ধরে লোকেরা মেজে ঘষে তুলির নানা টানে এদের একেবারে নিখুঁত করে তুলেছে। রোল সাউন্ড গপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন যমরাজ ও সৈনিক। এই গল্পটি সম্পাদনা করেছেন ননী ভৌমিক এবং অনুবাদ করেছেন সুপ্রিয়া ঘোষ। গল্পটি আমরা নিয়েছি রাদুকা প্রকাশনের থেকে প্রকাশিত রুশ দেশের উপকথা এই বইটি থেকে। শুরু হচ্ছে যমরাজ ও সৈনিক। পঁচিশ বছর কাজ করলে সৈনিক, তারপর বেকার হয়ে পথে নামল। যতদিন মেয়াদ ছিল কাজ করেছ, এবার যেখানে খুশি যাবে যাও। বেঁধে ছেঁধে রওনা দিলে সৈনিক। মনে মনে ভাবে, 25 বছর রাজার কাজ করলুম, কিন্তু 25টে শালগমও পুরস্কার মিলল না। শুকনো রুটির 3টি টুকরো কেবল দিয়েছে পথে খাবার জন্যে। এখন কি করি? মাথাই বা গুঁজি কোথায়? যাই, দেশের বাড়িতেই যাই। বাবা মার সঙ্গে দেখা হবে। যদি বেঁচে নাও থাকে, তবু তো কবরের পাশে দুদণ্ড বসে জিরোতে পারবো। এই ভেবে সৈনিক পথে নামল। চলেছে চলেছে চলেছে, শুকনো রুটির 2টো টুকরো খেয়ে ফেলল। রইল কেবল একটি বাকি, অথচ এখনো বহুদূর রাস্তা। এমন সময় এক ভিখারির সঙ্গে দেখা। ভিখারি বলল, বুড়ো অথর্বকে কিছু দাও না সৈনিক। সৈনিকটি তার শেষ রুটির টুকরোটাও বের করে বুড়ো ভিখারিটাকে দিয়ে দিল। ভাবল, আমি যা হোক করে চালিয়ে নেব, হাজার হোক সৈনিক। কিন্তু অথর্ব বুড়ো ভিখারি, কি বা ওর উপায়? পাইপটা আবার জ্বালিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পথে চলে সৈনিক। যায় যায়, দেখে পথের পাশেই একটা হ্রদ। পাড়ের কাছেই সব বুনো হাঁস
সাঁতার কাটছে। সৈনিকটি পা টিপে টিপে এগিয়ে গেল, তারপর সুযোগ বুঝে 3টে হাঁস মারল। যাক, কিছু খাওয়ার জোগাড় হলো। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই সৈনিকটি এসে পৌঁছল শহরে। একটা সরাইখানা খুঁজে বের করে সরাইওয়ালাকে 3টে হাঁস দিয়ে বলল, এ নাও 3টে হাঁস, একটা আমায় ভেজে দাও, তুমি নিও একটা, আর এই 3 নম্বর হাঁসটার বদলে কিছু মদ দিও, এ নাও। সাজ সরঞ্জাম সব নামিয়ে রেখে আরাম করে বসতে না বসতেই খাবার তৈরি। ভাজা হাঁসটা আর 1 বোতল মদ নিয়ে সৈনিকটি খেতে বসল। এক ঢোক মদ, তারপর এক কামড় মাংস। মন্দ আর কি। সৈনিকটি খেতে লাগলো ধীরে সুস্থে। খেতে খেতে সরাইওয়ালাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতে পারো রাস্তা পেরিয়ে ওই নতুন বিরাট বাড়িটা কার? সরাইওয়ালা জবাব দিল, শহরের সবচেয়ে ধনী সওদাগর। ওটা নিজে থাকবার জন্য বানিয়েছিল, কিন্তু কিছুতেই আর ওখানে থাকা হয়ে উঠছে না। ও তার মানে? ওটা ভুতুড়ে বাড়ি, শয়তানের আড্ডা। রাত্রে লাফালাফি চেঁচামেচি করে নরক গুলজার করে। সন্ধ্যের পর লোকে বাড়িটার কাছে যেতেও ভয় পায়। সওদাগরটির ঠিক ঠিকানা জেনে নিল সৈনিকটি। বলল, দেখা করে 2-4টে কথা বলতে চাই, হয়তো তার কিছু সাহায্যও লাগতে পারি। খাবার পর সৈনিকটি একটু ঘুম দিয়ে নিল। তারপর অন্ধকার হয়ে আসছে দেখে বেরিয়ে পড়ল সৈনিক। খুঁজে বার করল সওদাগরকে। সওদাগর বলল, কি চাও সৈনিক, বলো। আমি এক যাত্রী, তোমার নতুন বাড়িটায় রাত কাটাতে দাও। ওটা তো খালিই পড়ে আছে। বলছো কি? নির্ঘাত মরণের পথ নেবার কি দরকার? বরং অন্য কোথাও থাকবার জায়গা দেখো। শহরে বাড়ি তো কম নয়। আমার নতুন বাড়িটা যেদিন থেকে করেছি সেদিন থেকেই ওখানে শয়তানেরা ডেরা বেঁধেছে। কারো 7 দিনেই যে ওদের নড়ায়। দেখা যাক শয়তানগুলোকে তাড়াতে পারি কিনা। কে জানে, ভূতগুলো হয়তোবা এই সৈনিকের হুকুম মানতেও পারে। তোমার মতো সাহসী লোকেরাও চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি, কোনো উপায় নেই। এক পর্যটক এসেছিল গত বছর, তোমার মতো সেও বাড়িটা থেকে ভূত তাড়াতে চেয়েছিল, কিন্তু পরদিন সকালে পাওয়া গিয়েছিল কেবল কয়েকটা হাড়। ভূতের হাতে মারা পড়েছিল লোকটা। রুশ সৈনিক আগুনে পড়ে না, জলেও ডোবে না। 25 বছর কাজ করেছি আমি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, তবু বেঁচে আছি। শয়তানগুলোর হাত থেকেও বাঁচব, হার মানব না। বেশ, যা ভালো বোঝো। ভয় না পেলে যাও। যদি সত্যি শয়তানগুলোকে তাড়াতে পারো তবে পুরস্কার দিতে ভুলবো না। সৈনিকটি বলল, আমাকে কয়েকটা মোমবাতি, কিছু ভাজা বাদাম আর বড় একটা শালগম সেদ্ধ করে দাও। এসো বাপু, তুমি দোকানে যা দরকার সব দেখে শুনে নাও। সৈনিকটি দোকানে গেল। গোটা 10 মোমবাতি, 1.5 সের ভাজা বাদাম নিয়ে সওদাগরের রান্নাঘর থেকে সবচেয়ে বড় শালগমটা তুলে নিয়ে নতুন বাড়ির দিকে চলে গেল। ঠিক মাঝরাতে হঠাৎ প্রচণ্ড তাণ্ডব শুরু হলো।
দড়াম দড়াম করতে লাগলো দরজা। ক্যাঁচক্যাঁচিয়ে উঠল কাঠের মেঝে। শুরু হলো পাগলের মতো চেঁচামেচি আর লাফালাফি। কানে একেবারে তালা লাগে। তোলপাড় লেগে গেল সারা বাড়িটায়। সৈনিকটা কিন্তু শান্তভাবে বসে বাদাম ভাঙে আর পাইপে টান দেয়। হঠাৎ দরজা খুলে গেল। একটা বাচ্চা শয়তান মাথা ঢুকিয়ে সৈনিককে দেখেই চিৎকার করে উঠল। একটা মানুষ ছেড়ে চলে আসব, জ্যান্ত খাওয়া যাবে। দুমদাম করে এসে জুটল সব কটা শয়তান। দরজার কাছে ভিড় করে তারা উঁকি মেরে সৈনিককে দেখে আর ওকে ঠেলা মেরে চেঁচিয়ে বলে, ছিঁড়ে ছিঁড়ে খাবো, ছিঁড়ে ছিঁড়ে খাবো, ছিঁড়ে ছিঁড়ে খাবো। সৈনিক বলে, বড়াই থামা, জীবনে অমন ঢের দেখেছি। পিটিয়ে ঠান্ডা করতে হয়েছে কম নয়, ভালোই ভালোই সরে পড়। এই শুনে একটা শয়তান ঠেলে ঠুলে এগিয়ে এসে বলল, হয়ে যাক শক্তি পরীক্ষা। সৈনিক বলল, ঠিক আছে, হাতে করে পাথর নিংড়ে রস কে বার করতে পারিস তোরা? গোদা শয়তান রাস্তা থেকে একটা পাথর আনবার হুকুম দিল। একটা শয়তান তক্ষুনি দৌড়ে গিয়ে নিয়ে এলো। সৈনিকের হাতে পাথরটা দিয়ে বলল, নাও রস বার করে দেখি। আমি পরে, আগে দেখি তোদের মধ্যে কেউ পারে কিনা। গোদা শয়তান পাথরটা বাগিয়ে ধরে এমন জোরে চাপ দিল যে তক্ষুনি ওটা গুঁড়িয়ে এক মুঠো বালি হয়ে গেল। দেখেছিস তো? সৈনিক ঝোলার ভিতর থেকে বের করলো শালগমটা। দেখ, আমার পাথরটা তোর চেয়ে ঢের বড়। এই বলে সৈনিক শালগমটা চিপে চিপে রস ঝরাতে লাগলো। দেখলি তো? হাঁ হয়ে গেল শয়তানরা, মুখে আর কথা নেই। পরে জিজ্ঞেস করলো, কি তুমি খাচ্ছ অনবরত? বাদাম, কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্য তোদের নেই। সৈনিক গোদা শয়তানের হাতে দিল একটা বুলেট। কে দেখ, কে দেখ একবার সৈনিকের বাদাম। শয়তানটা ওটা কপ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক সৈনিক কিন্তু একটা একটা করে বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়। ঠান্ডা হয়ে এলো শয়তানেরা, শান্ত হয়ে এলো। এ পায়ে ভর দিয়ে ও পায়ে ভর দিয়ে উঁকি দিয়ে দেখতে লাগলো সৈনিককে। সৈনিক বলল, শুনেছি তোরা নাকি অনেক রকম ভালো ভালো কায়দা দেখাতে পারিস। ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট হয়ে যেতে পারিস। সরু ফাটল দিয়ে দিব্যি গলে যেতে পারিস। হ্যাঁ, এই কাজটা আমরা সবাই পারি। চেঁচিয়ে উঠল শয়তানগুলো। আচ্ছা, দেখি তো, তোরা যে কটা আছিস সবাই কেমন গুঁড়ি মেরে আমার ঝোলার মধ্যে ঢুকে যেতে পারিস। শয়তানগুলো অমনি ওকে গুঁতো দিয়ে ধাক্কা মেরে ছুটল ঝোলার দিকে। 1 মিনিটের মধ্যেই পুরো বাড়ি খালি, সব কটা ঝোলার মধ্যে। সৈনিক অমনি ঝোলার মুখ বন্ধ করে আড়াআড়ি বেল্ট দিয়ে শক্ত করে বকলস আটকে দিল। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক বলে শুয়ে পড়ল ফৌজি কায়দায়। কোট দিয়েই বিছানা, কোট দিয়েই কম্বল।
পরদিন সকালে সওদাগর তার চাকরকে পাঠিয়ে দিল। যা দেখে আয় সৈনিক বেঁচে আছে কিনা, যদি মরে গিয়ে থাকে তবে অন্তত হাড়গুলো নিয়ে আসিস। চাকররা যখন এসে পৌঁছলো ততক্ষণে সৈনিক জেগে উঠে ঘরের মধ্যে পায়চারি করছে আর পাইপ টানছে। নমস্কার সৈনিক, ভাবিনি তোমাকে জলজান্ত দেখব। বাক্স নিয়ে এসেছিলাম তোমার হাড় নিয়ে যাব বলে। সৈনিকটি হাসল। আমায় কবর দিতে এখনো দেরি আছে, তার চেয়ে বরং একটু হাত লাগাও তো, কামারের কাছে এই ঝোলাটা নিয়ে যাব। কামার বাড়ি কত দূরে? ওরা বলল, না না, দূর নয়। তারপর ওরা সবাই মিলে ঝোলাটা নিয়ে চলল কামার বাড়ি। সেখানে গিয়ে সৈনিক কামারকে বলল, তা কামার ভাই, নেহাইয়ে চাপিয়ে এই ঝোলাটাকে আচ্ছা করে পেটাও তো দেখি। কামার আর তার সাগরেদ দুজনে মিলে কামারে হাতুড়ি নিয়ে লেগে গেল পিটতে। শয়তানগুলো যা অবস্থা সে আর কি বলবো, সমস্বরে চেঁচাতে লাগলো, দয়া করো সৈনিক, ছেড়ে দাও। দয়া করো সৈনিক, ছেড়ে দাও। দয়া করো সৈনিক, ছেড়ে দাও। কিন্তু কামাররা আর থামে না। সৈনিকও কেবলই তাতায়। জোরে জোরে জোরে, আরো জোরে, আরে আরো জোরে। লোকের ওপর উপদ্রব করার মজা বুঝুক এবার। শয়তানগুলো আবার চেঁচায়, আর করবো না। জীবন থাকতেও এই বাড়ির ছায়া মারাবো না। অন্যদেরও বলে দেবো এ শহরে যেন আর না আসে। অনেক পুরস্কার দেবো তোমাকে, কেবল প্রাণে মেরো না সৈনিক। এতক্ষণে কথা বেরিয়েছে। রুশি সৈনিকের সঙ্গে লাগতে হলে বুঝে শুনে এগোবি। কামারদের থামতে বলল সৈনিক। তারপর ঝোলার মুখটা আলগা করে শয়তানগুলোকে একটার পর একটা ছেড়ে দিল। শুধু গোদা শয়তানটাকে ছাড়ল না। যতক্ষণ না পুরস্কার আনছিস ততক্ষণ ওকে ছাড়ছি না। পাইপটা তখনও শেষ হয়নি। সৈনিক দেখে কি একটা বাচ্চা শয়তান হন হন করে ফিরে আসছে, হাতে একটা পুরনো থলি। এই নাও তোমার পুরস্কার। সৈনিক হাতে নিয়ে দেখল নেহাত হালকা, খুলে দেখে ফাঁকা। সৈনিক শয়তানটাকে ধমকে উঠল, এই আমায় বুদ্ধু বানাবার চেষ্টা? দাঁড়া, তোদের গোদাটাকে দুটো হাতুড়ি দিয়ে আচ্ছা করে শিক্ষা দেব। এই না শুনে গোদাটা ঝোলার ভেতর থেকে চেঁচিয়ে বলে উঠল, মেরো না সৈনিক, পিটিও না। শোনো বলি, থলিটা সাধারণ নয়, ওটা জাদু থলি। পৃথিবীতে একটি আছে। মনে মনে কিছু ইচ্ছে করে থলি খুলে দেখবে, যা ইচ্ছে করেছিলে এসে গেছে। বাকি যাও, যা খুশি যাও। থলিটা তুলিয়ে কেবল 3টি কথা বলবে, থলির ভিতর আয়। ব্যাস, অমনি যা চাইবে থলিতে এসে হাজির হবে। বটে বটে, তাহলে একবার পরীক্ষা করা যাক, সত্যি বলছিস কিনা। আর মনে মনে ভাবল, 3টে মদের বোতল চাই। মনে করতে না করতেই সৈনিক দেখল থলিটা ক্রমে ভারী হয়ে উঠছে। খুলে দেখে সত্যি 3টে মদের বোতল। সৈনিক বোতল 3টে কামারদের দিয়ে দিল, খাও ভাই তোমরা। তারপর সৈনিক বাইরে গিয়ে দেখে একটা বাড়ির ছাদে একটা চড়াই বসে আছে। সৈনিক থলি দুলিয়ে বলল, থলির ভিতর আয়। কথা শেষ হতে না হতেই চড়াইটা সোজা এসে ঢুকলো থলিতে। সৈনিক কামারের বাড়িতে ফিরে এসে বলল, ঠিকই বলেছিস, আমাকে ঠকাসনি। বুড়ো সৈনিকের খুব কাজে লাগবে এই থলিটা। এই বলে ঝোলা খুলে গোদা শয়তানটাকে বের করে দিল। পালা এবার, কিন্তু মনে রাখিস, ফের যদি চোখে পড়িস
আর রক্ষে থাকবে না। গোদা শয়তান, বাচ্চা শয়তান সব এক নিমেষে পালিয়ে গেল। সৈনিক ঝোলা আর থলি নিয়ে কামারদের বিদায় জানিয়ে সওদাগরের বাড়ি চলে গেল। বলল, এবার যাও, তোমার নতুন বাড়িতে বাস করো, আর কেউ তোমায় বিরক্ত করবে না। সওদাগর সৈনিকের দিকে তাকায়, নিজের চোখকে বিশ্বাস হয় না তার। সত্যি দেখছি রুশ সৈনিক আগুনে পড়ে না, জলে ডোবে না। বলো তো শুনি, কি করে তুমি শয়তানগুলোর হাত থেকে এড়িয়ে ফিরে এলে, জল জ্যান্ত বেঁচে রইলে? যা যা ঘটেছিল সৈনিক সব বলল। চাকররা তাতে সায়ও দিল। সওদাগর ভাবল, 2-4 দিন বরঞ্চ দেখি, যাচাই করে নি সত্যি বাড়িটা শান্ত কিনা, শয়তানগুলো ফেরে কিনা। সকালে সেদিন সৈনিকটির সঙ্গে যারা গিয়েছিল তাদেরকেও সওদাগর বলল সৈনিকটির সঙ্গে যেতে। রাত কাটিয়ে দেখো, যদি কিছু হয় সৈনিক আছে, বাঁচাবে। সারা রাত নির্বিবাদেই কাটল। পরদিন সকালে নিরাপদে খুশি মনে সব ফিরে এলো। তৃতীয় রাত্রে সওদাগর নিজেই ভরসা করে গেল রাত কাটাতে। সেদিনও রাতটা বেশ ভালোভাবেই কাটল। সবাই শান্তিতে ঘুমোলো। সওদাগর হুকুম দিলে ঘরদোর পরিষ্কার করতে। শুরু হলো গৃহপ্রবেশের তোড়জোড়। ভাজা হলো, রাঁধা হলো, সেঁকা হলো, সবকিছু। অতিথিরা এলেন। খাবারের ভারে টেবিল প্রায় ভেঙে পড়ে, একেবারে দিয়তাং ভুজতাং। সওদাগর সৈনিককে সবচেয়ে ভালো আসনটিতে সম্মান করে বসিয়ে খুব করে আপ্যায়ন করতে লাগলো। খাও সৈনিক, খাও, তোমার উপকার আমি জীবনে ভুলবো না। খাওয়া দাওয়া চলল একেবারে ভোর পর্যন্ত। ঘুম থেকে উঠে সৈনিক বলল এবার সে বাড়ি যাবে। সওদাগর তাকে থাকবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। এত তাড়া কিসের? আমাদের সঙ্গে আর একটা সপ্তাহ অন্তত থেকে যাও। না ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতেই হবে। সওদাগর সৈনিকের ঝোলাটা রূপো দিয়ে বোঝাই করে দিয়ে বলল, এই নাও তোমার যৌতুক। কিন্তু সৈনিক বলল, তোমার রূপো আমি চাই না, আমি একলা মানুষ, গতর আছে, নিজেই নিজেরটা চালাবো। সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে শূন্য ঝোলা আর জাদু থলিটা কাঁধে ঝুলিয়ে রওনা হলো সৈনিক। গেল সে অনেক দিন, নাকি অল্প দিন, অনেক পথ নাকি অল্প পথ, কে জানে। শেষকালে নিজের দেশে এসে পৌঁছল সে। পাহাড়ের পাশ থেকে গ্রামটা চোখে পড়তেই খুশি আর তার ধরে না। দুপাশে তাকাতে তাকাতে দ্রুত পা চালালো সৈনিক। কি সুন্দর, কি শোভা! কত দেশ ঘুরেছি, কত শহর গ্রাম দেখেছি, কিন্তু সারা পৃথিবীতে নিজের দেশটির মতো এমনটি আর চোখে পড়ল না। সৈনিক নিজের কুঁড়ে ঘরের কাছে এসে দাওয়ায় উঠে দরজায় টোকা দিল। দরজা খুলে দিল এক থুতথুড়ে বুড়ি। সৈনিকটি বুড়িকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ছেলেকে চিনতে পেরে বুড়ি আনন্দে যত হাসে তত কাঁদে। সেই এলি আর এত দেরি করে এলি রে বাপ। এই বুড়োটা তোর কথা খুব বলতো রে, কিন্তু আমার কপালে আজকের দিনটা সে আর দেখে যেতে পারলো না। কি আজ 5 বছর হলো রে বাপ তাকে গড়ে দিয়েছি। ওরে বাবা রে।
তারপর হুঁশ হলো বুড়ির। কাজকর্মে লেগে গেল। সৈনিক তাকে সান্ত্বনা দেয়। আহা, ব্যস্ত হয়েও না মা, এখন থেকে আমি তোমার সমস্ত সুখ সুবিধে দেখব। এই বলে সৈনিক জাদু থলি বের করে নানা রকম খাবার দাবার চাইল। তারপর থলি থেকে সব বের করে টেবিলের ওপর সাজিয়ে রেখে মাকে বলল, নাও যত পারো খাও। পরদিন সৈনিক আবার জাদুথলির কাছে গিয়ে রূপো চাইল। তারপর কাজে হাত দিল। নতুন বাড়ি তুলল সে, গরু কিনল, ঘোড়া কিনল, সংসারে যা দরকার সব জোগাড় করলে। তারপর একটি কোণে দেখল, বিয়ে করে ঘর সংসার করতে লাগলো। বুড়িমা তো নাতি নাতনিদের দেখাশোনা করতে পেয়ে ভারী খুশি। এইভাবে ৬-৭ বছর কেটে গেছে। অসুখ হলো সৈনিকের। ৩ দিন বিছানায় পড়ে, খাওয়া নেই, দাওয়া নেই, অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো। তৃতীয় দিনে সৈনিক দেখল যমরাজ তার বিছানার পাশে দাঁড়িয়ে খাঁড়ায় শান দিচ্ছে আর ঘন ঘন তার দিকে তাকাচ্ছে। যমরাজ বলল, তৈরি হও সৈনিক, তোমার জন্যই এসেছি, প্রাণ নেব তোমার। সৈনিক বলল, এত তাড়া কিসের? আরো ৩০ বছর বাঁচতে দাও, ছেলে পুলেদের মানুষ করি, বিয়ে দিই, নাতি নাতনিদের মুখ দেখি, তারপর না হয় এসো। এক্ষুনি যে আমার মরা চলবে না। না হে সৈনিক, 3টি ঘন্টাও আর পরমায়ু নেই তোমার। বেশ, যদি ৩০ বছর না হয় অন্তত ৩ বছর সময় দাও। কাজ তো আমার কম নয়, সব গুছিয়ে যেতে হবে। যমরাজ বলল, 3 মিনিটও নয়। সৈনিক আর অনুরোধ করল না, কিন্তু মরবার তার একটুও ইচ্ছে ছিল না। অতি কষ্টে বালিশের তল থেকে জাদু থলিটা বের করে দুলিয়ে সে বলল, থলির ভিতর আয়। বলতে না বলতেই সৈনিক একটু সুস্থ বোধ করতে লাগলো। যম যেখানে দাঁড়িয়েছিল তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। থলির মধ্যে তাকিয়ে দেখে কি, স্বয়ং যমরাজ বসে। থলিটা এঁটে বাঁধতেই সৈনিক বেশ সুস্থ হয়ে গেল, খিদেও ফিরে এলো। বিছানা থেকে নেমে এক টুকরো রুটি কেটে নুন দিয়ে খেয়ে ফেলল সৈনিক। তারপর এক জাগ কভাস খেতেই একেবারে সেরে গেল। ভালো কথার মানুষ ন, নাক কাটা কোথাকার। রুশ সৈনিকের সঙ্গে লাগতে আসার মজাটা এবার টের পাবে। কি করতে চাও আমায় নিয়ে? থলির ভিতর থেকে আওয়াজ এলো। সৈনিক উত্তর দিল, থলিটার জন্য মায়া হচ্ছে, কিন্তু হ্যাঁ, কি আর করা যায়, বিসর্জনই দিতে হবে। তোমাকে পানা পুকুরে ডুবিয়ে দেব, সারা জীবনও থলির বাইরে আসতে পারবে না। ছেড়ে দাও সৈনিক, আরো 3 বছর পরমায়ু দেব। আর ছাড়ছি না। দোহাই তোমার, ছেড়ে দাও, তোমার কথাই রইল। আচ্ছা আচ্ছা, আরো 30 বছরই না হয় বাঁচতে দেব। বেশ, ছেড়ে দেব, শুধু একটি শর্তে। এই 30 বছরের মধ্যে তুমি কারো প্রাণ নিতে পারবে না। যম বলল, আহা, সে হয় না, কারো প্রাণ নেব না তো খাবো কি? এই 30 বছর গাছের ফলমূল, ছাল, পাথর খেয়ে কাটাবে। যম কোনো উত্তর দিল না। কাজেই সৈনিক জামা জুতো পরে তৈরি হয়ে বলল, রাজি যখন হলে না, তখন চলো, তোমাকে পানা পুকুরে দিয়ে আসি। বলে থলিটা তুলে নিল কাঁধে। যম তখন বলে উঠল, আচ্ছা 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 আচ্ছা, বেশ, তাই হোক, তাই হোক। 30 বছরের মধ্যে আমি কারো প্রাণ নেব না।
কেবল ফলমূল ছাল পাথর খেয়ে মাঠে মাঠে কাটাবো। এখন আমায় ছেড়ে দাও। সাবধান, ঠকাবার চেষ্টা করো না যেন। সৈনিক জমকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে থলিটা খুলে ছেড়ে দিল। বলল, যাও, আমার মত বদলাবার আগেই পালাও। জম খাঁড়াটা তুলে নিয়েই বনের মধ্যে দে দৌড়। মাঠে মাঠে ফলমূল ছাল পাথর খুঁজে বেড়াতে লাগলো। সেখানে খোঁজে আর কামড়ায়, তাছাড়া আর উপায় বা কি? আর লোকেদের তখন আর আনন্দ ধরে না, কারো অসুখ নেই, কেউ মারা যায় না। এইভাবে 30 বছর কেটে গেল। ইতিমধ্যে সৈনিকের ছেলেপুলেরা বড় হয়ে উঠল। ছেলেদের বউ জুটল, মেয়েদের স্বামী, বড় হয়ে উঠল সংসার। কারো দরকার সাহায্য, কারো প্রয়োজন উপদেশ, কাউকে বা বুদ্ধি দিতে হয়, সবাইকে বুঝিয়ে শুনিয়ে কাজ দিতে হয়। সৈনিকের তাই ভারী কাজ। ভীষণ খুশি। সব দিক দিয়েই সৈনিকের ভাগ্য খুলে গেল। গড় গড়িয়ে চলতে লাগলো জীবন। কাজ নিয়েই মেতে আছে সে। মরণের কথা ভাববার সময় কোথায়? কিন্তু একদিন সত্যিই এসে হাজির হলো জম। আজ 30 বছর পূর্ণ হলো। দিন ফুরিয়েছে সৈনিক, তৈরি হ, আমি তোমাকে নিয়ে যেতেই এসেছি। সৈনিক আর তর্ক করল না। হ্যাঁ, আমি সৈনিক, এক ডাকেই খাড়া। দিন যদি ফুরিয়ে থাকে তো বেশ, কফিন নিয়ে এসো। যমরাজ এনে হাজির করলো একটা ওক কাঠের কফিন, তাতে লোহার হুড়কো লাগানো। ডালা খুলে বলল, নাও, ঢুকে পড়ো সৈনিক। সৈনিক একেবারে রেগে আগুন, চেঁচিয়ে উঠল, সে কি নিয়ম কানুন কিছু জানো না দেখছি? পুরনো সৈনিক হুট করেই নিচে থেকে কিছু করে বসবে? এ নিয়ম কোথায় পেলে? সৈন্যদলে নতুন কিছু শেখাতে হলে হাবিলদার আগে নিজে করে দেখায়, তারপর হুকুম করে। তোমারও ঠিক তেমনি করা উচিত। আগে দেখিয়ে দাও কি করতে হবে, তারপর হুকুম করো। কফিনে শুলো যমরাজ। আচ্ছা 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 আচ্ছা, এই দেখো সৈনিক, দেখো, এইভাবে শোবে, পা টান করে মেলে দেবে, হাত দুটো এইভাবে এইভাবে মুড়ে রাখবে বুকের ওপরে। সৈনিকও ঠিক এইটাই চাইছিল। দরাম করে কফিনের ডালাটা বন্ধ করে হুড়কো এঁটে দিল। বলল, বেশ, নিজেই শুয়ে থাকো ওখানে, আমি এখানে দিব্যি আর আমি আছি। গাড়ির উপর চাপিয়ে নদীর খাড়া পাড়ে নিয়ে গিয়ে কফিনটা সে ফেলে দিল নদীতে। নদী কফিনটাকে ভাসিয়ে নিয়ে গেল সমুদ্রে। তারপর বছরের পর বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াতে লাগলো যমরাজ। এদিকে আবার সুখে স্বচ্ছন্দে ফিরে উঠল মানুষ। সৈনিকের জয়গান করতে লাগলো তারা। সৈনিকও আর বুড়ো হয় না। নাতি নাতনিদের বিয়ে দিল সৈনিক। তারপর নাতি নাতনির ছেলে মেয়েদেরও শেখাতে লাগলো, পড়াতে লাগলো। বাড়িঘর ক্ষেত খামার নিয়ে বুড়ো সারাদিন ভারী ব্যস্ত। কিছুতেই যেন বুড়োর ক্লান্তি নেই। একদিন হয়েছে কি, সমুদ্রে ভীষণ ঝড় উঠল। ঢেউয়ের ধাক্কায় পাহাড়ের গায়ে লেগে টুকরো টুকরো হয়ে গেল কফিনটা। মরো হয়ে কোনো রকমে তীরে এসে পৌঁছলো জম। বাতাসে ঝাপটে টলে টলে পড়ে। তারপর সমুদ্র তীরে শুয়ে একটু জিরিয়ে কোনো ক্রমে গিয়ে পৌঁছলো সৈনিকের গ্রামে। গিয়ে খামারে লুকিয়ে রইল, ওঁত পেতে রইল কখন সৈনিক বেরোয়। এদিকে মাঠে বীজ বুনতে যাবার জন্য তৈরি হচ্ছিল সৈনিক। বীজ নেবার জন্য একটা খালি বস্তা নিয়ে গোলাঘরে গিয়ে পৌঁছতেই
জম বেরিয়ে এলো। এবার আর আমার হাত থেকে রেহাই পাচ্ছ না। হেসে উঠল জম। সৈনিক দেখল সত্যিই বিপদ। ভাবল, যা হবার তা তো হবেই। নাক কাটাটার হাত থেকে যদি নেহাত ছাড়া নাই পাই, তবু কিছুটা ভয় দেখাতে তো পারবো। এক ঝটকায় খালি বস্তাটা কোটের তল থেকে বের করে নিয়ে সে চেঁচিয়ে উঠল, ফের ঢুকতে স্বাদ হয়েছে না থলিটায়, তাই না? আবার পানা পুকুরে চুবুনি খাবার ইচ্ছা হয়েছে নাকি? সৈনিকের হাতে ফাঁকা বস্তাটাকে জাদু থলি মনে করে জম তখন ভীষণ ভয় পেয়ে দে ছুট। সৈনিকের চোখে পড়তে সে আর রাজি নয়। সেই থেকেই লোকের প্রাণ নিতে জম আসে খুব চুপিসারে। ভাবে, সৈনিকের চোখে যেন না পড়ি, দেখতে পেলেই পানা পুকুরে চুবুনি না খাইয়ে ছাড়বে না। সৈনিক বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। লোকে বলে এখনো সে বেঁচে, মুখে তার হাসি নাকি লেগেই আছে। শেষ হলো আজকের নিবেদন যমরাজ ও সৈনিক। কণ্ঠ জয় মহাপাত্র ও অর্পিতা দে। শব্দ পরিকল্পনা, সম্পাদনা, পোস্টার ডিজাইন ও সমগ্র পর্ব পরিচালনা সম্মান রায়। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আগামী দিনে আপনাদের জন্য আমরা নিয়ে আসব আরও মজাদার নিবেদন। ততদিন শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প।